বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাহাদাত লন্ডন থেকে বলছি। আজ আমার সাথে আলোচনায় যুক্ত হবেন রোমান চৌধুরী। রোমান, আজ আমরা কি বিষয়ে আলাপ করব? আপনি কি ভাবছেন? তো আমার আপনি মনে হয় যে হ্যাঁ হ্যাঁ বলেন। মোস্তফা সরোয়ার ফারুকের একটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার, কারণ আচ্ছা মোস্তফা সরোয়ার ফারুককে নিয়ে অনেকেরই অ্যালার্জি আমি দেখি। আচ্ছা। আবার অনেকগুলো ভালো কাজেরও অনেক উদাহরণ আছে, তো এই বিষয়ে যদি কিছু ইনপুট করা যায় আমার মনে হয় ভালো হবে। মনে হয় এই অনুষ্ঠান শুরু করার আগে আপনি বলতেছিলেন যে মোস্তাফিজুর ফারুকীকে দায়িত্ব দেওয়া হোক আয়নাঘর নামে একটা ধারাবাহিক নাটক লেখার। আমার মনে হয় আপনার এই প্রস্তাবটা খুবই ভালো হবে, যে আয়নাঘর নাম দিয়ে ধারাবাহিক নাটকগুলো পরিবেশন হলে এমনিতে তো পত্রপত্রিকাতে বা মানুষের যারা ব্যক্তিগতভাবে ভিকটিম হয়েছে, বিশেষ করে ঢাকা শহরে যে 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 তরুণ ছাত্র দলের ছেলেপিলেদেরকে, যে সভাপতি সেক্রেটারিদেরকে হাসিনা যেভাবে জুলুম করে গুম করে দিয়েছে, এইসব ইয়াং ছেলেপিলেদেরকে এদের একটা ধারাবাহিক নাটকের মাধ্যমে এইসব এই যে দৃশ্যগুলো, এইসব বিষয়গুলো তুলে ধরলে মানুষ বুঝতে পারবে যে কতটা স্বৈরাচারী সে ছিল এবং কতটা নির্মম ছিল তার তার অ্যাকশনগুলো মানুষের কাছে। কারণ এগুলো তো সব নীরবে নিভৃতে ছিল, কেউ তো কোনো কথা বলতে পারে নাই। ফলে এগুলো নাটকের মাধ্যমে তুলে ধরা একটা একটা ভালো পয়েন্ট আমি মনে করি। এবং এটা মস্ত কি ওই ফারুকী মোস্তফা সরোয়ার ফারুকী। সাংস্কৃতিক মন্ত্রণালয় ওনাকেও দায়িত্ব দেওয়া যেতে পারে, যেহেতু একটা দায়িত্বে আছেন। এবং এটা ভালো একটা উদ্যোগ বলে আমি মনে করি হবে। জি মেয়ে ভাই, আমিও মনে করি। এটা আমি অনেকদিন ধরে ভাবছি, তো কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। এখন যেহেতু সুযোগ হলো আমি এটা বলি। মূলত যেহেতু উনি এই অঙ্গনের লোক এবং উনার ট্র্যাক রেকর্ড অনেক ভালো, ভালো ভালো নাটক উনি তৈরি করেছেন। যদিও অনেকগুলো নাটক, উনার বিতর্কিত নাটক আছে যেগুলো আমাদের সমাজে বিভিন্ন ধরনের বিদেশি সংস্কৃতির ইয়ে মানে প্রভাব তৈরি করে এগুলো করেছেন, এটা নিয়ে অনেক দুর্নাম আছে ওনার। তো যাই হোক, তারপরে উনি একজন নামকরা এবং খুব ভালো একজন পরিচালক। যে এখন যেহেতু তিনি একটা দায়িত্ব পেয়েছেন, আমার মনে হয় যে অনেকগুলো ঘটনা আছে, এক একজন ব্যক্তির এক একটা ঘটনাকে কেন্দ্র করে তিনি আয়নাঘর 1, আয়নাঘর 2, আয়নাঘর 3 এরকম সিকুয়েল ইনি তৈরি করতে পারেন। এবং যেহেতু এখন ওটিটি প্ল্যাটফর্মের উপর ওনারও বেশ জোর আছে, আমি দেখলাম যে ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের নাটক নাটিকা এগুলো তিনি প্রমোট করার চেষ্টা করছেন। আজকে না কালকে দেখলাম তিনি বক্তব্যগুলো বলছেন। তা আমি ওনাকে অনুরোধ করব যে এই আয়নাঘরের নামে, আয়নাঘরের প্রকৃত অর্থে যারা জবানবন্দি দিয়েছেন এখানে, তাদের মাধ্যমে তাদের ঘটনাগুলোকে উপজীব্য করে আমার মনে হয় নাটক করলে ওনার নাটকও ভালো চলবে এবং উনি সাংস্কৃতিক অঙ্গনের যে একজন উপদেষ্টা হয়েছেন, এটাও তার একটা আমার মনে হয় যে তার পোর্টফোলিওটা বড় করবে। এবং যে মানুষগুলো তার প্রতি যে একটা অ্যালার্জি ছিল অনেকেরই, বা তার প্রতি যে দুর্নাম ছিল, তো সেটা কাটানোর জন্য তিনি একটা ভালো সুযোগ পাবেন বলে আমি মনে করি মিয়া ভাই। আচ্ছা রোমান, আর একটা বিষয় লক্ষ্য করছেন কিনা, পশ্চিম বাংলার কিছু কিছু চ্যানেল আছে, বিশেষ করে ইউটিউব চ্যানেলে যে সমস্ত প্রোগ্রামগুলো তারা উপস্থাপন করে, ওদের ওই এমন মিথ্যা বলে, এত টাটকা টাটকা মিথ্যা, আমার মনে হয় জীবনে আমি কেউ শুনেছে কিনা আমার সন্দেহ লাগে আর কি। আপনি কি মনে করেন? এইরকম মিথ্যা বলে, কিন্তু আমার মনে হয় মিথ্যাবাদী ওদের এই মিথ্যা দেখে লজ্জা পাবে যে সত্যি কথা মিয়া ভাই, যে আগে শেখ হাসিনার মানে কথা শুনলেই যাদের আসলে রক্ত একটু ঠান্ডা থাকতো, তাদের রক্তটা গরম হয়ে যেত। তো আমি বলতাম অনেককে যে প্রেশারের রোগীর আসলে শেখ হাসিনার বক্তব্য শোনা উচিত না, যদি সে শেখ হাসিনাকে পছন্দ না করে। এই মুহূর্তে আমি অনুরোধ করব, যারা পশ্চিমবাংলার এইসব চ্যানেল দেখলে যাদের রক্তচাপ বেড়ে যায়, রক্তচাপ জনিত রোগ যাদের আছে, আমার মনে হয় যে না দেখাটা ভালো। কারণ এটা যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আমার মনে হয় যে এরা হয়েছে কি, যে এরা এইরকম একটা অবস্থায় আছে যে বাংলাদেশে এর আগে দেখবেন যে শেখ হাসিনা সরকারের সময়ে সব মিডিয়াগুলো কিন্তু শেখ হাসিনার কথায় কথা বলতো এবং সেটা যেটা বলে দিত সেটাই ওরা বলতো, সেটা সত্য হোক মিথ্যা হোক, এই ডাহা মিথ্যাটাকেও তারা সত্য হিসেবে মানে উপস্থাপন করতো। তো সেই একই কাজে কিন্তু ইন্ডিয়াতে এই বাংলা চ্যানেলগুলো আমরা যেটা দেখি আমাদের চোখে পড়ে, অন্যান্য হিন্দি চ্যানেলগুলো একই কাজ করছে, ইংলিশ চ্যানেলগুলো করছে, কিন্তু আমরা বেশি দেখি বাংলা, যেহেতু বাংলাগুলো আমাদের সামনে পড়ে। ফলে এটার কারণটা হচ্ছে যে ইন্ডিয়ার মোদী সরকার বা গভর্নমেন্ট লেভেল থেকে তাদেরকে ফাইন্যান্স করা হচ্ছে এই ধরনের প্রপাগান্ডা চালানোর জন্য। ফলে ওই যে মিথ্যা কথার মাধ্যমে যেহেতু ওদের টাকা পয়সা আসে, ওদের ক্ষমতা বাড়ছে, ফলে এটা তাদের কাছে কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে দিন শেষে আমি কটা মিথ্যা কথা বললাম আর কতটা মিথ্যা বললাম, এটার বিনিময়ে যদি আমার পকেট ভারী থাকে আমার কোনো সমস্যা নেই। এইরকম লোকগুলোই এখন, এই ক্লাউনগুলোই এখন আসলে
বিভিন্ন মিডিয়াতে আছে, এটা পশ্চিম বিশ্বেও আছে। তো পশ্চিমবাংলায় তো এটা মানে একেবারেই কি সত্যি কথা বলতে কি রোমান, আমার একটা ধারণা ছিল এই কোন একটা দেশের লোকেরা আছে, ওদের মধ্যে মনে করেন হাতের মধ্যে আপনার পয়সা টয়সা বা একটা কিছু কিছু আছে আর কি। আপনি বলছেন এই জিনিসটা কোথায়, ও নিয়েছে আপনার কাছ থেকে, বলবে মা কি কসম, খোদা কি কসম, মেরা হাত মে কুছ নেই হ্যায়, কিন্তু আপনি দেখতেছেন ওর হাতের মধ্যে সব পয়সা কবজার মধ্যে। তো কিন্তু বাঙালিরা যে এত সুন্দর করে আর এত মানে এই ধরনের ডাহা মিথ্যা কথা বলতে পারে, এটা আমার কাছে একটা আশ্চর্য। আমার ভাবতেও মানে কল্পনাতেও আনতে পারি না। সবাই আমরা আসলে আমি এখানে একটা জিনিস বুঝতে পারি, আমার ভাই মনে এদের হয় কি লজ্জা শরম নাই? আমার মনে হয় মিয়া ভাই কিভাবে এইভাবে মিথ্যা কথা বলে? দাদা আমরাও আপনাদের দেশেও তো ভালো লোক আছে যারা আমাদেরকে আমাদের দেশে মমতা ব্যানার্জি কেন সবাই আপনারা আমাদের সংগ্রামেও তো সহযোগিতা করেছেন, তাদের তো এরকম দেখি না। কিন্তু তারাই তো আপনারাই তো আর সব না, আপনাদের দেশেও তো ভালো লোক আছে যারা সত্য সুন্দরকে তুলে ধরে, যারা মানুষ হিসাবে অত্যন্ত ভালো, আমরা তাদের কথা শুনি। কিন্তু আপনাদের এই কথাগুলো তো মানুষের কাছে তো একটা রং মেসেজ আপনারা দিয়ে দিচ্ছেন পশ্চিমবাংলা সম্বন্ধে। তো আমাদের কাছে অনুরোধ, এই ধরনের সত্যকে তুলে ধরেন, কোনো অসুবিধা নাই, সেটা খারাপ হোক ভালো হোক, কিন্তু এই মিথ্যা কথা তুলে ধরবেন কেন এইভাবে? সবশেষে আমি রোমান একটা কথা বলতে চাই যে দিন শেষে আমরা সবাই বাঙালি, বাংলার উন্নয়ন অগ্রগতি আমরাও কামনা করি, বাঙালির উন্নয়ন অগ্রগতি আপনারাও কামনা করেন, বাংলা ভাষার উন্নয়ন কামনা করেন। ফলে আমাদেরকে মিলেমিশে থাকতে হবে এবং সত্যটাকে তুলে ধরেন, আমরা সত্যটাকে তুলে ধরে সুন্দরকে তুলে ধরে এগিয়ে যাবো, এটাই। ফলে এই নোংরা মিথ্যা কথার থেকে আপনারা নিবৃত্ত হবেন, এটাই আপনাদের কাছে আশা করি। যদিও আপনারা হবেন বলে আমার মনে হয় না, তবু আশা তো ছেড়ে দেওয়া ঠিক হবে না। বাঙালি হিসেবে বাঙালি এত খারাপ কখনোই ছিল না, আজও না, আগামীতেও না। কিছু লোক হয়তো খারাপ হতে পারেন আপনারা, কিন্তু বাঙালি কিন্তু তার মূল লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। বাঙালি তো জানেন আপনারা যে আপনারা সারা ভারতকে আপনারা পথ দেখিয়েছেন এই বাঙালি। ফলে বাঙালির গৌরব, সূর্য, বীর্য এগুলোকে আপনারা ছোট করে দেখার কোনো সুযোগ নেই কারো। থ্যাংক ইউ। আলটিমেটলি এটাই আসলে আমারও কথা যে আমরা যেহেতু দুই দেশই একই ভাষায় কথা বলি, আমাদের সংস্কৃতির সাথে অনেক একজনের সাথে মিল, এবং দুই বঙ্গে কিন্তু বাঙালি, মুসলমান, হিন্দু মিলে আমরা আছি। সো আমার মনে হয় যে সর্বাগ্রে বাংলাকে আগে চিন্তা করা উচিত। সুতরাং বাংলাদেশকে যদি তারা লজ্জায় ফেলে বা মিথ্যা কথা বলে ডুবাতে চায়, আসলে তারাই ডুববে দিন শেষে। আমি মনে করি যে বাংলাদেশের সাথে যে বাণিজ্যিক সম্পর্কটা ইন্ডিয়ার হয়, বিশেষ করে ইন্ডিয়ার সাথে যে বাণিজ্যিক সম্পর্কটা হয়, তার 80% প্রভাবই কিন্তু এফেক্ট পড়ে হচ্ছে পশ্চিমবাংলায়। কারণ আমরা যা কিছুই কিনি, যা কিছুই আমরা বেচা কেনা করি, সবকিছু কিন্তু পশ্চিমবাংলা হয়ে আসে। এবং পশ্চিমবাংলাতে আপনারা দেখবেন এখন যে কলকাতার বিভিন্ন বাজারগুলো এখন মানে খুব খারাপ অবস্থার মধ্যে পড়ছে, সেখানে বাংলাদেশের লোকরা যায় না। তো দেখেন কার ক্ষতিটা হচ্ছে। সুতরাং আমাদেরকে দোষ দিয়ে এই কথাগুলো বলা আমার মনে হয় পশ্চিমবাংলার লোকজনের উচিত না। তাদের উচিত একটা হোলিস্টিক অ্যাপ্রোচ থেকে যে সত্য মিথ্যা নির্ণয় করে কথা বলা উচিত। আমরা তো একটা স্বাধীন দেশ হতে পেরেছি বাঙালি হিসেবে। কলকাতার বাঙালিদের মানে এই জিনিসটা ভেতরে আসা উচিত, তারা কিন্তু একটা স্বাধীন বাঙালি জাত হতে পারেনি, তারা এখনো তাদের জাতীয়তাবাদ ভারতীয় হিসেবে প্রকাশ করে। ফলে বাংলা বা বাঙালিত্বের যে বিষয়গুলো এখন বাংলাদেশি লিড করবে, যেটা আমরা চাই না। আমরা চাই কলকাতার লোকরাই লিড করুক এটা, কারণ তারা অনেক আগের থেকে এটাকে চর্চা করে এসেছে। আর যে জিনিসটা বলেছেন মিয়া ভাই, যে ওই একটু আগে যেটা বললেন যে খবরের বিষয়গুলো যেভাবে প্রকাশ করে তারা, আমার মনে হয় যে নাটক সিনেমায় যে একটা ভাড়ামোর বিষয় আছে, সেটা আসলে এখন এমনভাবে কমে এসেছে। ফলে এখন ওই এটা খবরের মধ্যে গিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ বিনোদন দেওয়ার মতো কিছু যদি এখন থাকে, সেটা এখন খবরের মাধ্যমে দেওয়া হচ্ছে, এবং কলকাতার সাংবাদিকরা সেটা শুরু করেছেন। আমি জানি না ভবিষ্যতে কলকাতার আমি সব সাংবাদিক না, মানে মুষ্টিমেয় কিছু সাংবাদিক আছে যারা নাকি এই ধরনের হলুদ সাংবাদিক বা একটা সাংবাদিকতার লিপ্ত, তারাই আসলে এটাকে আসলে ডুবাতে চাচ্ছে। কিন্তু তাদের উদ্দেশ্য সফল না হোক, এটাই আমি কামনা করি, কারণ সেখানে অনেক ভালো লোক আছেন এবং তাদেরও তো অনেক টকশো বা আলাপ আলোচনা শুনি, যেগুলো শুনলে মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, সেতুবন্ধন বৃদ্ধি পাবে, মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত হবে। আর এইসব ফালতু কথাবার্তা যারা বলে, তাদের এটা শুনে তারা হিংসা, বিদ্বেষ, মানুষে সম্পর্কে কিভাবে অবনতি ঘটে সেই সব চিন্তা করে। আমাদের সাথে সম্পর্ক হবে মানুষের সম্পর্ক, আমাদের সাথে সম্পর্ক হবে ভাষা, সংস্কৃতি,
আদান প্রদানের মধ্য দিয়ে গড়ে উঠবে, আমরা এগিয়ে যাব। এটাই তো হওয়া উচিত মানুষ হিসাবে। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।